ওয়েলকাম টু ভিএসসি। ভিএসসির বায়োলজি ক্লাসে আরও একটা নতুন টপিক নিয়ে আমি সুকান্ত স্যার হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমরা আরও একটা বেশ ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব। এর আগের ক্লাসটাই আমরা আলোচনা করেছিলাম ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এবং এই জায়গাগুলো থেকে আমরা এটুকুনি বুঝতে পারছিলাম বা এই চ্যাপ্টারটা যখন আলোচনা করেছিলাম তার
এই জন্য তিনি মানুষ নিয়ে গবেষণা না করে তিনি কাকে নিয়ে গবেষণা করেছিলেন? তিনি গবেষণা করেছিলেন সেটা মটর গাছকে নিয়ে। তাহলে মেন্ডেলের গবেষণালব্ধ বিষয়বস্তু ম্যাক্সিমাম যেটা ছিল সেটা এই মটর গাছ কেন্দ্রিকই ছিল, এবং মটর গাছের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে তিনি পর্যবেক্ষণ করেছিলেন, এবং মটর গাছ নিয়েই যেহেতু তার গবেষণাটা ছিল তাই তার তেমন কোনো সমস্যা হয়নি। কেন সমস্যা হয়নি আমরা পরে আলোচনা করছি। হ্যালো, হ্যালো, হ্যালো। এবারে আমরা জানবো যে মেন্ডেল এই যে মটর গাছ নিয়ে যে গবেষণা করলেন তারপরে তার রেজাল্ট কি হলো, এইসব বিষয়গুলো আমরা একে একে আলোচনা করব। শুরু করছি, একটু ওয়েট করো, শুরু করছি। হ্যালো, বেশ, তাহলে এবার আলোচনা করা যাক যে কেন উনি মটর গাছ নিয়ে গবেষণা করলেন বা কি বিষয়। তো তার আগে আমাদেরকে এই জেনেটিক্সের যে বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের জেনেটিক্সের বেশ কিছু টার্মিনোলজি সম্পর্কে পরিচিত হতে হবে। বেশ কিছু টার্ম, জেনেটিক্সের বিভিন্ন টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবার এই টার্মের মধ্যে প্রথমেই আছে দেখো জিন। যে জিন সম্পর্কে আমি অলরেডি বলে এসেছি যে জিনই হলো আমাদের দেহের সব থেকে ক্ষুদ্রতম জেনেটিক্যাল ইনফরমেশনকে বহন করার একক, এবং সেই হলো কি একদম বেসিক ইউনিট। কি ক্যারি করে সে? বিভিন্ন জেনেটিক ইনফরমেশন, বিভিন্ন জেনেটিক বৈশিষ্ট্যকে সে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বহন করে নিয়ে যায়। কে যায়? তার নাম কি? এই জিন যায়। তাহলে আমরা কি বলেছিলাম? ইচ অ্যান্ড এভরি জিন ক্যারিজ ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার। অর্থাৎ এক একটা জিন এক একটা ক্যারেক্টার বা এক একটা বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যায়। তাহলে জিন অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের অলরেডি আলোচনা হয়েছে। এরপরে যে টার্মটা আমরা আলোচনা করব জিনোম। তো জিনোম কি? দেখো আমাদের দেহে বিভিন্ন বৈশিষ্ট্য, হাইট, ওয়েট, গায়ের রং, মাথা চুলটা কেমন, মোটা না রোগা, চোখ দুটো কেমন, নাকটা টিকালো নাকি, এই বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের দেহে। তাহলে এই যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো একত্রিত ভাবে তো আমরা প্রকাশ পাচ্ছি।
তাহলে এই সমস্ত যে জেনেটিক ইনফরমেশন একত্রে আমরা তাকে কি বলছি? জিনোম। তার মানে সমস্ত জেনেটিক ইনফরমেশনকে একত্রে আমরা জিনোম বলছি। এরপরে কি আছে? ক্রোমোজোম। এই ক্রোমোজোম সংক্রান্ত আলোচনা আমাদের অলরেডি হয়েছে, আমরা অলরেডি ক্রোমোজোম সংক্রান্ত আলোচনা করে এসেছি। এরপরে আর একটা টার্ম এখানে কি দেওয়া আছে দেখো, ডিএনএ, যার কথা হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যে ডিএনএটা আমরা কি দেখেছিলাম, এরকম দ্বিতন্ত্রী, এবং ডিএনএ এর যে মডেল বা যে গঠন সেই সংক্রান্ত আলোচনা আমরা করে এসেছি। তাহলে এই যে টার্মিনোলজি গুলো, এই টার্মিনোলজি গুলো আমরা একে একে আরো টার্ম আলোচনা করব, যে টার্মিনোলজি গুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। এরপরে দুটো খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে, একটার নাম লোকাস আর একটা হচ্ছে অ্যালিল। এই লোকাস জিনিসটা, লোকাস মিনস দ্য লোকেশন অফ আ জিন। হোয়াট ইজ লোকেশন? এই জায়গাটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে এই যে একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, যে সমস্ত স্থানে বা যে সমস্ত লোকেশনে কারা অবস্থান করছে, জিনেরা অবস্থান করছে, তাদেরকে লোকাস বলা হয়। দ্যাট মিনস লোকেশন অফ আ জিন নোন অ্যাজ লোকাস। কি বললাম? লোকেশন অফ আ জিন নোন অ্যাজ লোকাস। অর্থাৎ এই ডিএনএ এর মধ্যে যেখানেই জিনেরা অবস্থান করছে সেই অবস্থানের জায়গাগুলোর নামই হচ্ছে লোকাস। সিম্পল। নেক্সট অ্যালিল, খুব ভালো করে বুঝবে। ধরো একটাই বৈশিষ্ট্য, ধরো হাইট, ধরো পিতা লম্বা, মা একটু শর্ট হাইট, ডুয়ার্ফ। তাহলে পিতা লম্বা, মাতা শর্ট হাইট হতেই পারে। তাহলে দেখো এখানে খুব ভালো করে বুঝো, একটাই বৈশিষ্ট্য, তার দুরকম প্রকাশ হলো, লম্বা বেটে, দ্যাট ইজ কল্ড অ্যালিল। তার মানে হচ্ছে কি, অ্যালিল মানে হচ্ছে একই বৈশিষ্ট্যের যে ভিন্ন প্রকাশ, দ্যাট ইজ অ্যালিল। তাহলে ওয়ান ভ্যারিয়েন্ট ফর্ম অফ জিন, তার মানে যে জিনটা আমাদের হাইট বহন করছে সেই জিনটা গায়ের রং ফর্সাও বহন করতে পারে, গায়ের রং সাদাও বহন করতে পারে। বহন করতে পারে, হ্যাঁ কি না? ইয়েস, ইয়েস অর নো? ইয়েস। তাহলে দেখো তার একটা ভ্যারিয়েন্ট বহন করছে, একটা আলাদা রকম বহন করছে। এই ভ্যারিয়েশনটা কি বলি আমরা? লোকাস মিনস দ্য লোকেশন, কোথায় অবস্থান করছে। আর অ্যালিল কিন্তু লোকেশন নয়। ওকে, এই দুটো আমাদের একটু মাথায় রাখতে হবে। আশা করি এখানে কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, নেক্সট। এরপর আমরা নেক্সট জায়গাটায় আসবো, সেটা হচ্ছে হিউম্যান জিনোম। আমাদের দেহে টোটাল ক্রোমোজোম কত? আমাদের দেহে মোট ক্রোমোজোম 46টা। এই 46টার দুটো ভাগ আছে, একটা এক্স ওয়াই, একটা এক্স এক্স। এক্স ওয়াই আমরা কাকে বলে থাকি? মেল। কারণ আমরা জানি আমাদের দেহে 44টা অটোজোম আছে, তার সঙ্গে এক্স ওয়াই। আর একটা কি হয়, 44টা অটোজোম আছে, তার সঙ্গে এক্স, এটাও হয়। দুটোই কিন্তু হয়, মাথায় রাখতে হবে, দুটোই আমাদের হয়। তাহলে এই আমাদের দেহে যে 22 পেয়ার, দ্যাট ইজ অটোজোম। যে অটোজোম কি বহন করে আমরা জানি, দৈহিক বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের গায়ের রং কেমন হবে, হাইট কেমন হবে, এগুলো বহন করছে। আর এই যে এক্স ওয়াই আর এক্স এক্স, দ্যাট ইজ কল্ড সেক্স ক্রোমোজোম। এটা আমি শুনে এসেছি আমরা অলরেডি। নেক্সট, জিনোটাইপ আর ফিনোটাইপ, খুব ভালো একটা ডেফিনেশন এ দুটো। জিনোটাইপ আর ফিনোটাইপ কি? দেখো, একজনের হাইট 6 ফুট, মানে আমারই ধরো 6 ফুট, আর একজনের ধরো 5 ফুট 5 ইঞ্চি। এরা দুজনাই কিন্তু আমাদের চোখে লম্বা, এদের দুজনের মধ্যে কেউ বেটে? দুজনাই লম্বা। আমাদের চোখে 6 ফুটই বলো, 5.5 ফুটই বলো, দুজনাই লম্বা। কিন্তু দেখো দুজনার জিনগত বিষয়টা এক নয়। দুজনার জিনগত বিষয়টা এক নয়, কি করে বুঝবো? একে আমরা একদম বলি একদম বিশুদ্ধ লম্বা, একে আমরা বলি শঙ্কর লম্বা। খালি চোখে দুজনাই লম্বা বটে, খালি চোখে দুজনাই লম্বাই বটে। তাহলে জিনোটাইপিক মানে জিনগত বৈশিষ্ট্য, আর ফিনোটাইপিক মানে দ্যাট ইজ বাহ্যিক বৈশিষ্ট্য।
বাহ্যিক বৈশিষ্ট্য আমরা খালি চোখে দেখতে পাই, জিনগত বৈশিষ্ট্য আমরা খালি চোখে দেখতে পাই না। জিনোটাইপিক আর ফিনোটাইপ। তাহলে এই যে হাইটের যেটা বোঝালাম, আমাদের চোখে দুজনা লম্বা, ফর্সা, বিশাল ফর্সা, যেন গায়ের একটু কাঁচ কাঁচ, দুজনা কি আমরা ফর্সা বলবো না কালো বলবো? আর কালো বলেছে আমরা মিস কালো, বিশাল কালো, এরকম বিভিন্ন ব্যাপার আছে। তাহলে জিনোটাইপিক মানে আমরা খালি চোখে যা দেখি না, না জিনগত ভাবে যেটা, আর ফিনোটাইপিক মানে যেটা আমরা মরফোলজিক্যালি বাহ্যিক ভাবে যেটা। নেক্সট, তাহলে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক হলো, তাহলে জিনোটাইপটা কি বললাম আমরা? জিনগত বৈশিষ্ট্য। আর ফিনোটাইপিকটা কি বললাম? বাহ্যিক বৈশিষ্ট্য, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। জিনগত বৈশিষ্ট্য কি খালি চোখে দেখা যাবে? দেখা চান্দ্র মনে রাখতে হবে। নেক্সট টার্ম, ডমিন্যান্ট এবং রিসেসিভ। বাংলায় প্রকট, প্রচ্ছন্ন। প্রকট আর প্রচ্ছন্ন কি? প্রকট মানে হচ্ছে যে বৈশিষ্ট্যটা প্রকাশ হয়েছে, আর প্রচ্ছন্ন মানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ হয়নি। সিম্পল। প্রকট আর প্রচ্ছন্নর ক্ষেত্রে আমরা কিভাবে এটা মনে রাখবো? ধরো পিতা লম্বা, মাতা শর্ট, দেখা গেল যে সন্তানটা হলো সে শর্ট, তাহলে তার ক্ষেত্রে কার বৈশিষ্ট্যটা প্রকাশ হলো? তার ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ হয়নি। তার মানে তার ক্ষেত্রে লম্বাটা কি? প্রচ্ছন্ন। তার ক্ষেত্রে কোনটা প্রকট? শর্টটা প্রকট, অর্থাৎ মায়ের বৈশিষ্ট্যটা প্রকট। তাহলে প্রকট মানে যে বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে, আর প্রচ্ছন্ন মানে যে বৈশিষ্ট্য চাপা আছে, যেটা প্রকাশ হয়েছে, যেটা এক্সপ্রেস হয়েছে, আর একটা চাপা আছে। তাহলে প্রকট এবং প্রচ্ছন্ন, ইংরাজিতে ডমিন্যান্ট এবং রিসেসিভ। দারুণ দারুণ টার্মগুলো, কিন্তু এই টার্মগুলো আমরা কিন্তু নর্মালি কোথাও তেমন শুনি না, জেনেটিক্সে শুনতে পাই। নেক্সট, মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস। এটার বাংলা হচ্ছে এক সংকর জনন। আর এটা হচ্ছে বিসংকর জনন। এক সংকর জনন মানে একটা বৈশিষ্ট্য নিয়ে জনন। মানে ধরো বললো পিতা লম্বা, মাতা শর্ট হাইট, হতেই পারে পিতা লম্বা মাতা শর্ট হাইট, এক সংকর। দ্বিসংকর জনন বলল হাইট লম্বা, গায়ের রং ফর্সা, আর হাইটটা শর্ট, গায়ের রংটা একটু কালো। দেখো এটা একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট জিনিসটাই আসছি। হ্যালো হ্যালো হ্যালো, বেশ। তাহলে এক সংকর জনন হলো, দ্বিসংকর জনন হয়ে গেল। ঠিক আছে, বেশ। এরপর তাহলে একটা বৈশিষ্ট্য নিয়ে জনন, আর এটা হলো দুটো বৈশিষ্ট্য নিয়ে জনন। এরপরে যে প্যারেন্টাল জেনারেশন আর ফিটাল জেনারেশন।
প্যারেন্টাল জেনারেশন মানে কি? পিতা মাতার বৈশিষ্ট্য। আর ফিটাল জেনারেশন মানে হচ্ছে পিতা মাতার বৈশিষ্ট্য, আর ফিটাল মানে হচ্ছে সন্তান সন্ততির বৈশিষ্ট্য। এই টার্মগুলো একটু গুরুত্বপূর্ণ। হ্যালো, হ্যালো। তাহলে এক সংকর জনন দ্বিসংকর জনন বোঝা গেল। একটু টেকনিক্যাল একটু ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক করে নিলাম, সেই জন্য হয়তো একটুখানি ইয়ে হয়ে গেল, ল্যাগ হয়ে গেছে জায়গাটায়। তো আমি আবার বলে দিচ্ছি। তো মোনোহাইব্রিড ক্রস বা এক সংকর জনন মানে যখন একটা বৈশিষ্ট্যের উপর আমরা প্রকাশ করছি। একটা বৈশিষ্ট্য মানে কি? একটা বৈশিষ্ট্য মানে হতে পারে শুধু হাইট, হতে পারে শুধু গায়ের রং, মায়ের গায়ের রং আর বাবার গায়ের রং, একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ। তাহলে সন্তান সন্ততির গায়ের রংটা কেমন? এবার হতে পারে ডাই হাইব্রিড, বললো হাইট আর গায়ের লম্বা, গায়ের রংটা দ্বিসংকর জনন। দুটো বৈশিষ্ট্যের মধ্যে যে জনন, দ্বিসংকর জনন। এরপর হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। এই প্যারেন্টাল জেনারেশন মানে হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য, অর্থাৎ যে বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হবে, প্যারেন্টাল জেনারেশন। যেমন কি আমরা এই যেটা লিখলাম, লিখলাম লম্বা তার সঙ্গে বেটে এর ক্রস হবে, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা পি। ফিটাল জেনারেশন। ফিটাল জেনারেশন মানে কি? সন্তান সন্ততির বৈশিষ্ট্য। মানে ধরো এখান থেকে গ্যামেট উৎপন্ন হলো ক্যাপিটাল টি, এখান থেকে স্মল টি, এ দুটো জোড়া হলো ক্যাপিটাল টি স্মল টি। তারপরে সেখান থেকে বিভিন্ন উৎপন্ন হতে পারে, পিওর লম্বা হতে পারে, পিওর বেটে হতে পারে, শঙ্কর লম্বা হতে পারে। এগুলো হচ্ছে ফিটাল জেনারেশন, মিনস এগুলো সন্তান সন্ততির বৈশিষ্ট্য।
তাহলে পিতামাতার বৈশিষ্ট্য হলো সন্তান সন্ততির বৈশিষ্ট্য। তাহলে দ্যাট ইজ কল ফিটাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশনকে আমরা বলি পি দিয়ে প্রকাশ করি, আর ফিটাল জেনারেশনকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। আশা করি এই একটু টেকনিক্যাল এদিক ওদিক হয়ে যাওয়ার পরেও আর কোনো সমস্যা নাই। মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, প্যারেন্টাল জেনারেশন, ফিটাল জেনারেশন, ওকে। এগুলো নিয়ে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে আমরা চলে আসবো অ্যালিল। আমাদের অলরেডি জানা হয়ে গেছে ডমিন্যান্ট অ্যালিল, রিসেসিভ অ্যালিল, যেটাকে আমরা বাংলায় বলেছিলাম প্রকট এবং প্রচ্ছন্ন, এগুলোও আমাদের জানা হয়ে গেছে। এগুলো কোনোটা নিয়েই আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়, ওকে। নেক্সট, এরপর আমরা জানবো মেন্ডেল যে সূত্র দিয়েছিলেন এক সংকর জননের সূত্র এবং দ্বিসংকর জননের সূত্র। এই যে মেন্ডেলের ফার্স্ট ল যেটাকে আমরা বলি, এটা হলো এক সংকর জননের সূত্র। এক সংকর জননের সূত্র, এক সংকর জননের সূত্র মানে ওখানে উনি বললেন যে কিরকম একটা বৈশিষ্ট্য, ধরো আমি লিখলাম লম্বা, তারপর আমরা লিখলাম শর্ট হাইট, তাহলে কি গ্যামেট উৎপন্ন হলো? ক্যাপিটাল টি স্মল টি, এটা দুজনে একসঙ্গে জুড়ে গেল, ক্যাপিটাল স্মল। এখান থেকে চার রকম হতে পারে, ক্যাপিটাল ক্যাপিটাল, স্মল স্মল, ক্যাপিটাল স্মল। তাহলে দেখো খুব ভালো করে, এটাকে আমরা কি বলেছি? পি জেনারেশন বা প্যারেন্টাল জেনারেশন। কি উৎপন্ন হয়েছে? জি ফর গ্যামেট। এটাকে আমরা কি বলেছি? প্রথম জেনারেশন বা F1 জেনারেশন। আর এগুলোকে কি বলি? F2 জেনারেশন। ঠিক আছে, তাহলে এটা হলো কার? পিতামাতার বৈশিষ্ট্য বা প্যারেন্টাল জেনারেশন। তো এক সংকর জনন এটা। এবার এক সংকর জননে দুটো ক্রস করতে বলে, একটার নাম মনোহাইব্রিড ক্রস, একটার নাম ডাইহাইব্রিড ক্রস। প্রথম আমরা এক সংকর জননে মনোহাইব্রিড ক্রস, তার দুটো অনুপাত বার করতে বলে। একটার নাম হচ্ছে ফিনোটাইপ অনুপাত, একটা জিনোটাইপ অনুপাত। আমরা করেছিলাম ফিনোটাইপ অনুপাত হলো সেই অনুপাত যাকে আমরা খালি চোখে দেখতে পাই, জিনোটাইপ অনুপাত হলো জিনগত অনুপাত যাকে আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে খালি চোখে তুমি যদি দেখো, দেখো এটা এক পিস আছে, এটা এক পিস আছে, আর এ দুটো একই রকমের। তাহলে খালি চোখে দেখা ফিনোটাইপিক 1:2:1। এটা কি খালি চোখে? না, খালি চোখে মানে হচ্ছে এদের দেখতে বাস্তবে কেমন। বুঝতে পেরেছো তাহলে ডিফারেন্সটা? তাহলে এদের দেখতে দেখো এই তিনজনা কি বাস্তবে দেখতে লম্বা, তাহলে কত হবে? 3:1। আর একে দেখতে শর্ট। সেই জন্য বলছে ফিনোটাইপিক রেশিও 3:1। ফিনোটাইপিক মানে যে বৈশিষ্ট্য আমরা খালি চোখে দেখতে পাই সেই অনুযায়ী আমরা 3:1ই দেখতে পাচ্ছি, মানে লম্বা তিনজন। আর যেটা অরিজিনালি দ্যাট ইজ জিন, এই যে এইগুলো হচ্ছে জিনোটাইপিক বিষয়, খালি চোখে দেখার গল্প নাই। আশা করি বোঝা গেছে। এক সংকর জনন একটা বৈশিষ্ট্য নিয়ে ক্রস। নেক্সট, দ্বিসংকর জনন মানে হচ্ছে দুটো বৈশিষ্ট্য নিয়ে ক্রস। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য মানে ব্যাপারটা একই, বললো লম্বা আর ফর্সা, আর একটা বললো কি কালো, আর একটা হচ্ছে শর্ট। এবার এইগুলোর ক্ষেত্রে কেমন করে, যেটাকে আমরা বলি চেকার বোর্ড, এই চেকার বোর্ড আমাদের জানার দরকার নেই। আমাদের এগুলো থেকে যেটা জানার প্রয়োজন রেশিওটা, সেটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1, আর জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:2:4, 1:2:1:2:1। এই রেশিওটা মনে রাখবে, ঠিক আছে? কারণ রেশিওটা পরীক্ষায় এসেছে বাবা, সিম্পল একটু মনে রাখতে হবে। ওকে, এবার হচ্ছে ব্যাক ক্রস আর টেস্ট ক্রস, খুব গুরুত্বপূর্ণ। ব্যাক ক্রস মানে ব্যাকে গিয়ে ক্রস। তাহলে ব্যাকে গিয়ে ক্রস মানে কি? বলতে দেখো ক্রস বিটুইন F1 জেনারেশন অ্যান্ড প্যারেন্টাল জেনারেশন। অর্থাৎ ধরো তুমি এটা লিখছো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি স্মল টি, তাহলে গ্যামেট উৎপন্ন হলো টি, এটাকে আমরা বলি টি, টি যখন জোড়া লাগিয়ে দিলে তখন এটা হচ্ছে F1। F2 তে কি হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল ক্যাপিটাল, এটা প্যারেন্টাল।
তাই বলছে এই F1 এর সঙ্গে তোমার এর যে কোনো একটার যদি ক্রস হয়, যে কোনো এনি ওয়ান, এটা বা এটা, তাই বলছে দেখো ফার্স্ট জেনারেশন এটা, তার সঙ্গে প্যারেন্টাল মানে এটা বা এটার কোনো একটা ক্রস। এরপরে টেস্ট ক্রসে কি বলছে, ক্রস বিটুইন ফার্স্ট জেনারেশন কোনটা, এই যে এটা, তার সঙ্গে কার ক্রস, তার সঙ্গে বলছে রিসেসিভ। রেশিওটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মেন্ডেল সূত্রের ব্যতিক্রম বা এক্সেপশন অফ মেন্ডেল থিওরি। ব্যতিক্রম কি, তার মানে মেন্ডেল যেটা বলে গেছেন সেটা খাটছে না, অন্য কিছু, সেটাই ব্যতিক্রম। জেনারেশন যেটা হবে সাদা বা লাল রঙেরই ফুল হতে হবে। তো এই এক্ষেত্রে দেখা গেল সাদা এবং লাল রঙের ফুলের মধ্যে ক্রস ঘটিয়ে যে সব সময় সাদা এবং লাল হচ্ছে তা নয়, সাদা বা লাল ছাড়াও সাদা এবং লালের ক্রস হয়ে পিঙ্ক কালারেরও ফুল উৎপন্ন হচ্ছে। এটাই হলো মেন্ডেল সূত্রের ব্যতিক্রম। তারপরে ধরো মানুষের রক্ত, এটাও ব্যতিক্রম। মানুষের রক্ত কিভাবে ব্যতিক্রম, দেখো মানুষের রক্তের গ্রুপ আমরা জানি এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ এবং ও, এই চারটে গ্রুপ আছে। তো এ গ্রুপের জন্য কে দায়ী, বললো একটা জিন দায়ী, তার নাম আই অফ এ। বলো ঠিক আছে, বি গ্রুপের জন্য কে দায়ী, একটা জিন দায়ী, তার নাম আই অফ বি। আর একটা আছে ও গ্রুপ, তার জন্য একটা জিন দায়ী, তার নাম আই অফ ও। বলো তাহলে এ বি গ্রুপের জন্য কে দায়ী, এ গ্রুপে বললো এদের দুজনাই উপস্থিত থাকতে হবে, তাহলে আই অফ এ, আই অফ বি। ওকে, এই দুটো থাকলে তবে তারা কি হতে পারে, এই দুটোই যদি উপস্থিত থাকে তখন সেটা হতে পারে কার জন্য দায়ী, তখন সেটা হতে পারে এই এই আমাদের রক্তের যে সমস্যা। আর একটা লেখা আছে হিউম্যান সেক্স ডিটেকশন, মানুষের লিঙ্গ নির্ধারণ। এই মানুষের লিঙ্গ নির্ধারণে মেল না ফিমেল কার ভূমিকা। দেখো আমরা জানি, বলেছি আগেও শুনেছো যে মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নাই, পিতার ভূমিকা। তার কারণ মায়ের দেহে ক্রোমোজোম 44টা অটোজোম প্লাস এক্স এক্স, বাবার দেহে 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই। এখান থেকে গ্যামেট গঠন হবে, তা কি হবে 22টা অটোজোম প্লাস এক্স, এখানেও 22টা অটোজোম প্লাস এক্স, এক্ষেত্রে 22টা অটোজোম প্লাস এক্স, এক্ষেত্রে 22টা অটোজোম প্লাস ওয়াই। তাহলে এটার সঙ্গে যখন এটা যোগ হবে তখন কন্যা হবে,
এটার সঙ্গে যখন এটা যোগ হবে তখন পুত্র হবে, এটার সঙ্গে যখন এটা হবে তখন কন্যা, এটার সঙ্গে এটা হলো পুত্র। এই ছেলে হবে না মেয়ে হবে এটাই কার কোনো ভূমিকা নেই, যার ভূমিকা নেই সে হচ্ছে কে, সে হচ্ছে মা। মায়ের কোনো ভূমিকা নেই। সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণে সম্পূর্ণই পিতার ভূমিকা, যেখানে মাতার কোনো ভূমিকা থাকে না। এই বিষয়গুলো বংশগতি থেকে মনে রাখতে হবে। আর আমাদের বংশগতির একটা ছোট পার্ট বাকি থাকলো, এটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্ম্যালিটি বা জিনগত বিভিন্ন রোগ। এই জিনগত রোগের বিষয়টা আমরা পরের পার্টে আলোচনা করছি, যে ক্রোমোজোমাল অ্যাবনর্ম্যালিটি কেন হয়, হয়ে গেলে কেন কমে না, এই বিষয়। ওকে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।